প্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক সেই সময়। আমি জহিরুল আলম, আজ আপনাদের সঙ্গে আছি। কথা হবে নিশ্চয়ই আজ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে। ইতিমধ্যে আমরা জেনেছি যে কুশিয়ারার পানি বন্টন, বন্যা ব্যবস্থাপনা সহ 7টি এমওইউ হয়েছে। রামপাল পাওয়ার প্ল্যান্ট, যেটি 32 সুপার থার্মাল বিদ্যুৎ প্রকল্প নামে অভিহিত, এর ইউনিট 1 চালু করেছেন দুই প্রধানমন্ত্রী, উদ্বোধন করেছেন। তিস্তা নিয়ে প্রধানমন্ত্রী আশাবাদের কথা আমরা শুনেছি, শিগগিরই একটা সমাধান হবে বলে তিনি বলেছেন। দুপক্ষই তাদের অগ্রাধিকারগুলো তুলে ধরেছে, দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি এসেছে দুজনের বক্তব্যে। কানেক্টিভিটি, ট্রেড, কমার্স, ওয়াটার রিসোর্সেস, সিকিউরিটি, লাইন অফ ক্রেডিট, পরিবেশ, পিপল টু পিপল কন্ট্যাক্ট, ডেটা শেয়ারিং, সন্ত্রাসবাদ বিষয়ে সহযোগিতা, যাবতীয় অর্থনৈতিক সহযোগিতা নিশ্চয়ই, সেগুলোর কথাও তারা বলেছেন। 3 বছর পর প্রধানমন্ত্রী ভারতে গেলেন এবং এই ভিজিটে তিনি তার ভারতীয় প্রতিপক্ষ, তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অতিথি পরায়ণতার কথা বলেছেন, ভারতীয় জনগণের প্রশংসা করেছেন এবং একই সঙ্গে বলেছেন যে এই সম্পর্কটি অত্যন্ত মজবুত। দুদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তির জন্য, দারিদ্র্য দূরীকরণের জন্য, আরও উন্নত জীবনের জন্য তারা একসঙ্গে কাজ করবেন, সেই প্রতিশ্রুতি তারা দিয়েছেন। আজকে এই আলোচনার মধ্যে আমরা এই সফরের তাৎপর্য নিয়ে কথা বলবো, কারণ সফরটি নানাভাবে সবার মনোযোগের মধ্যে আছে বাংলাদেশে, ভারতে। এবং প্রধানমন্ত্রী এটাও বলেছেন যে বাংলাদেশ ভারত যে প্রতিবেশী কূটনীতির একটি রোল মডেল। শুরু করব আলোচনা, অতিথিদের সঙ্গে পরিচিত হব। প্রথমে রয়েছেন এয়ার কমোডর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী, নিরাপত্তা বিশ্লেষক। আরেকজন অতিথি আমাদের জনাব পারভেজ আব্বাসী, তিনি একজন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক। স্বাগত আপনাদের দুজনকে। পারভেজ আব্বাসী, কি মানে আমি তো মোটামুটি যা ঘটেছে সেটা আমি বলে দিয়েছি, আপনি এটার অন্তর্নিহিত তাৎপর্য বা কি আপনি বুঝলেন যে কি হলো এই সফরে প্রধানমন্ত্রী আলোচনা? পুরোপুরি আপেক্ষিক। কেন এখানে হচ্ছে যে আমরা যখন একটা বিশ্লেষণ করব, বাট আমরা মিডিয়াতে বা আপনার প্রিন্টে যা তথ্যপত্র পাচ্ছি রিপোর্টের উপর, ওটার উপর যদি আমরা বেসিস করি, আপনি যে 7টা এমওইউ বললেন ওটা নিয়ে আলাদা করে আর কিছু বলার দরকার নেই, ইট হ্যাজ বিন এক্সটেন্সিভলি কাভার্ড। কিন্তু একটা হচ্ছে যে আমাদের মহলে এখানে হচ্ছে যে আমাদের এটা নিয়ে কিছু গুঞ্জন হচ্ছে, কেননা পরের বছর হচ্ছে নির্বাচন, তো এখানে একটা রাজনৈতিক এখানে একটা অ্যাঙ্গেলে এখানে অনেকে চিন্তা করতে পারে। বাট আমরা রাজনীতি থেকে সরে এসে আমরা দেখবো হচ্ছে অর্থনীতির কথাটা চিন্তা যদি করি, কারণ এখানে অর্থনৈতিক স্বার্থটা অনেক বেশি, এবং হচ্ছে ভূ রাজনৈতিক বা ভূ অর্থনৈতিক যে স্বার্থগুলো আছে বা ফ্যাক্টরসগুলো আছে সেগুলোতে আমরা বোধহয় আরও বেশি হাইলাইট করলে হবে। প্রথমতই হচ্ছে যেটা আমি অন্য একটা শুতেও বলেছিলাম যে দেখুন, মিটিংটা কোয়াইট সিগনিফিকেন্ট, কেননা হচ্ছে বাংলাদেশের 50 বছর পূর্তি হয়ে গেছে, ভারতের 75 বছর পূর্তি হয়ে গেছে, এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সত্যি কথা বলতে ভারত বাংলাদেশের যে সম্পর্ক, প্রতিবেশী হিসাবে টানপোড়েন থাকতেই পারে, উত্থান পতন হতেই পারে, কিন্তু এটাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে সময় এখানে হচ্ছে পরীক্ষিত, টাইম টেস্টেড। এবং হচ্ছে যে আমাদের মধ্যে যে ব্যবসা বাণিজ্য, প্রথমে শুধু বলি $16 বিলিয়ন একটা ব্যবসা বাণিজ্য, ভারতকে আমরা রপ্তানি করি $2 বিলিয়ন, ভারত আমাদের এখানে আমদানি করে $14 বিলিয়ন। এবং বাংলাদেশের অর্থনীতির চাকা কিন্তু এখানে হচ্ছে ঘুরে গেছে, মানে পজিটিভলি ঘুরেছে। আমাদের অর্থনীতি বিগত 3 দশকে এটা কিন্তু সাস্টেইনড এখানে ইকোনমিক গ্রোথ হয়েছে। আমাদের যে মধ্যবিত্ত বা এখানে যে সচ্ছল গ্রুপ, যে মিডল ক্লাস অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট গ্রুপ যেটাকে বলে, বস্টন কনসালটেন্সি গ্রুপের এস্টিমেশনে এটা হচ্ছে আমাদের 16 কোটি জনসংখ্যার মধ্যে 22 ভাগ। তো আপনি ধরেই নিতে পারছেন হচ্ছে যে এখানে হচ্ছে প্রায় আপনার 3 কোটির উপরে, এবং মার্কেটটা আরও বৃদ্ধি পাচ্ছে। আমরা কিন্তু ভারত থেকে যে কাঁচামাল আমদানি করি, আমরা বা এখানে আমদানি করি, এটা কিন্তু আমাদের বেশিরভাগই কিন্তু কাঁচামাল আমদানি করা হয়, যেটা হচ্ছে আবার এটা দিয়ে আমরা আবার রপ্তানি করি, রি-এক্সপোর্ট করা হয় মেটেরিয়াল। কারণ প্রথম কথা হচ্ছে যেখানে ঘুরে ফিরে কিন্তু ভারতীয় পত্রিকাতে এবং এখন বাংলাদেশি পত্রিকাতে আসছে যে সামনে কি হতে যাচ্ছে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। ভারত প্রথমতই হচ্ছে যে চাইছে যে বাংলাদেশের সাথে নেক্সট 3 দশকে ওদের যে প্ল্যানস আছে টু বি অ্যান ইমার্জিং পাওয়ার উইদিন দ্য রিজন, উইদিন এশিয়া, লেটস পুট ইট লাইক দিস, যে ওটার জন্য ওরা হচ্ছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চায়, তো ওটার জন্য কিছু কিছু পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশও চাইছে যে এখানে হচ্ছে নানান কারণে ট্রেড ডাইভার্সিফিকেশনের জন্য, তারপর হচ্ছে যেহেতু ওদের সাথে আমাদের মধ্যে 5ম বৃহত্তম আমাদের যেটা বলে বর্ডার আছে 4,000 কিলোমিটার, তার জন্য সিকিউরিটি অ্যাসপেক্ট একটা আছে, এবং হচ্ছে যে আমাদের যে সামনে যে পরিবেশ এখানে দুর্যোগ এখানে আসতে পারে, তো এই জন্য যে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে ভারতের সাথে সহযোগিতা চাচ্ছে। তো এবং সঙ্গে সঙ্গে হচ্ছে যেটা আনসেড,
এটা হচ্ছে চাইনিজ প্রেজেন্স। আমাদের যেখানে চাইনিজ ফুটপ্রিন্ট যেটা বাড়ছে, ভারত এবং চায়নার মধ্যে কিন্তু ব্যবসা বাণিজ্য কিন্তু বেড়েই যাচ্ছে, কিন্তু চীনা এখানে যেখানে প্রেজেন্সটা হচ্ছে সেটা নিয়ে ওখানে ভারতীয়দের কনসার্ন বহুবার হচ্ছে, এবং আমাদের বাংলাদেশ পক্ষ থেকে প্রধানমন্ত্রী সহ আমাদের যে পলিসি মেকাররা আশ্বস্ত করেছে যে এটা নিয়ে অতটা চিন্তা করার দরকার নেই। এখানে হচ্ছে যে ভারত বাংলাদেশ, ভারত চায়নার রিলেশনশিপ দুইটা ডিফারেন্ট প্ল্যাটফর্মে। এখন যেটা নিয়ে কথা হচ্ছে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, সিপাটা কি? আপনার যে মুক্ত বাণিজ্য যেটা আছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, আমি আসবো আপনার কাছে। সিপাটাকে একটু আমরা হোল্ড করি এখানে। হ্যাঁ, জনাব ইশফাক ইলাহি চৌধুরী, এক মানে পপুলার কি বলবো যে আলোচনা যেগুলো আছে ভারত বাংলাদেশ রিলেশনসের ক্ষেত্রে, সেটা আপনি জানেন খুব ভালো করে, পিপলস মাইন্ডসেটও খুব ভালো জানেন। তো এই মুহূর্তে ধরেন প্রধানমন্ত্রী যখন ভারতে যায়, ডেফিনেটলি ওয়েলকামিং যে বাংলাদেশ ভারত নেইবারের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকবে, এবং ঐতিহাসিক কারণেই ভালো সম্পর্ক থাকার কথা। কিন্তু ওই যে কিছু কি বলবো যে অপ্রাপ্তি, এই অপ্রাপ্তির বিষয়গুলোকে যদি আপনি মাথায় রাখেন, তাহলে এই সফরকে ঘিরে, হ্যাঁ একটা সফরে ম্যাজিক্যাল মেরাকল কিছু হবে এটা কেউ আশা করে না, বা সেরকম কিছু ধারণা ওনার দেনও নাই। কিন্তু আপনি পিপলস পার্সপেক্টিভ থেকে আপনি কি মনে করেন যে আমরা কি চাই, কি হয়? আফটার অল মানে আন্তর্জাতিক সম্পর্ক এমন একটা হওয়া উচিত যেটা উইন উইন সিচুয়েশন। রাইট। এখন আমি যদি দেখতে চাই যে শুধু অপ্রাপ্তিগুলো, তাহলে প্রাপ্তিগুলো আমার চোখের সামনে ভাসবে না। অপ্রাপ্তির মূল জিনিসটা তো হচ্ছে, আমরা সবাই জানি যে তিস্তা, অনেকেই বলছিল তিস্তার প্রোগ্রেস হচ্ছে না। নরেন্দ্র মোদীও বারবার, ওনার 2 টার্মও শেষ হয়ে আসছে, উনি কিছু করতে পারেননি। এবং আমার ধারণা হচ্ছে যে তিস্তাকে আমরা, গজলডোবায় যে পানিটা যাচ্ছে সেটা যেতেই থাকবে। তিস্তার যে বর্তমান অবস্থা, সেখান থেকে আমরা কতদূর আমাদের নিজে করতে হবে, সেটা আলটিমেটলি হয়তো বাংলাদেশকে নিজে করতে হবে। এবং যার জন্য ইতিমধ্যে চাইনিজ একটা প্ল্যান আমাদের সামনে আসছে, সেটা চাইনিজরাও করতে পারে, বা ইন্টারন্যাশনাল টেন্ডারে আমরা ইউরোপিয়ান পাওয়ার আসতে পারে, এনিবডি ক্যান ডু ইট। এবং আলোচনা আসছে যে প্রায় $1 বিলিয়ন যেটা করে আমরা বর্ষাকালের পানিটাকে আমরা স্টোরেজ করব, নদীটাকে আরও ড্রেজ করব, ড্রেজ করে এখানে একটা আমাদের শীতকালের যে পানির সংকটটা সেটা আমরা মিটাবো। তিস্তা একটা মনে রাখতে হবে যে বেসিক্যালি কিন্তু রেইন ফেড রিভার। সকালবেলা বন্যা, বিকালবেলা আবার পানি শুকিয়ে যাবে। ইটস নট লাইক গঙ্গা বা ব্রহ্মপুত্র যে গ্লেসিয়ার থেকে আসছে, ইটস নট, ইটস বৃষ্টির পানি যখন আসে তখন 2 পার ভেঙে আসে, আবার যখন চলে যায় তখন কিছুই থাকে না। তখন এই যে কিছুদিন আগে যখন আমি গিয়েছিলাম তিস্তা, মানে সবগুলা আপনার গেট খুলে দিয়ে সব দিয়ে, তাও পানি কন্ট্রোল করা যাচ্ছে। আমাদের যেমন ধরেন যে গেইনগুলো হয়েছে এবং যেটা আরো, যেমন ধরুন আপনার পাওয়ারের ব্যাপারে আমাদের গেইনের মধ্যে, মানে আমাদের গেইন হয়নি এটার মধ্যে, শুধু আপনি তিস্তাই দেখছেন। তিস্তা আর একটা হয়তো হতে পারে আমাদের বর্ডার কিলিং। এটা কিন্তু বাংলাদেশের দীর্ঘদিনের একটা আমাদের, এবং একটা বর্ডার কিলিং আমাদের অনেক গেইনকে কিন্তু ইয়ে করে ফেলে। কিন্তু সেটাও এখন পর্যন্ত বারবার এসুরেন্স দেওয়া সত্ত্বেও, এই জয়শঙ্কর যখন উনি ছিলেন, ফরেন সেক্রেটারি ছিলেন, আমি একটা সেমিনারে ছিলাম দিল্লিতে, উনি নিজে এসে আমাদের সামনে বলেছেন যে এইমাত্র আমরা ডিসিশন নিয়েছি, এখন থেকে কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহার হবে না। তারপরে অনেক বছর চলে গেছে, কিন্তু এটা কমে আসছে ডেফিনেটলি। এবং এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই যে বাংলাদেশেরও দায়িত্ব আছে এখানে, উভয় দেশের দায়িত্ব, এবং উভয় দেশের কিছু সংখ্যক দুর্নীতিবাজ লোক এর পিছনে জড়িত। কারণ আমরা জানি ইট ইজ বেসিক্যালি স্মাগলিং থেকে এই বর্ডার কিলিং হয়, কারণ রাত 4টার সময় কোনো কৃষক ওখানে যাবে না। তো সেটা যাতে কমে আসে, এবং যদি হয়ও সেখানে যাতে মারণাস্ত্রের ব্যবহার না হয়, এ ব্যাপারে একটা মানে অনেক আমাদের আশঙ্কা আছে। ইন্ডিয়া চায়না বর্ডারে কি এরকম তাদের মধ্যে একটা সেখানে তো স্মাগলিং হচ্ছে না, সে তো পাহাড় 20,000 ফিট উপরে পাহাড়, সেখানে স্মাগলিং কি হবে? কিন্তু এটা যে আমাদের একটা ঘন বসতিপূর্ণ এবং একটা আর্টিফিশিয়াল বাউন্ডারি ইন দ্য সেন্স দ্যাট র্যাডক্লিফ যে বাউন্ডারি দিয়ে গেছে, সেটা তো মানুষের গ্রামের ভিতর দিয়ে, তার গ্রাম এদিকে, স্কুল এইদিকে, মসজিদ এইদিকে, তো পুকুরটা তার ওইদিকে, এইভাবে সীমান্ত গেছে এটা। এবং ওয়ান অফ দি পৃথিবীর সব থেকে ঘন বসতিপূর্ণ এলাকা। এই জিনিসটা কিন্তু দুই দেশেরই সীমান্তরক্ষী বাহিনীকে বুঝতে হবে।
আর বাংলাদেশের পক্ষে যেটা ওদের অসুবিধা যে ইউসি যে মনে হচ্ছে কি এই বিষয়টা আলোচনার মধ্যে আসছে কি মনে হচ্ছে আমি না, জানি না, ওইভাবে আমি prominently জানি না আমরা সেটা দেখি নাই। কিন্তু এটা বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা Joint statement-এ। বিরূপ প্রভাব যেমন। তারপরে পানির ব্যাপারে যেটা আমাদের তো যখন একটা জিনিস পজিটিভ হয়েছে যে জয়েন্ট রিভার কমিশন অনেক Started বছর পরে কাজ করলো, কিন্তু এত বছর কাজ করলো না কেন? ইউসি আমি মনে করি যে এখন এমনকি এই জয়েন্ট রিভার কমিশন নিয়ে আমার নিজের বক্তব্য হচ্ছে আমরা ইট ইজ অ্যাকচুয়ালি নট জয়েন্ট, ইট ইজ জয়েন্ট রিভার কমিশন বাংলাদেশ, জয়েন্ট রিভার কমিশন ইন্ডিয়া হু occasionally meets. There should এতদিনে হওয়া উচিত ছিল একটা there merged- should একটা মার্জ, একটা সেক্রেটারিয়েট থাকবে, একটা Central অফিস একটা থাকবে, থাকবে। একটা অফিস থাকবে with a high Represented power, by both the parties, এবং যেমন আমরা সার্কেল সেক্রেটারিয়েট Secretariat. করেছি এরকম ভাবে জয়েন্ট রিভার কমিশন শুড হ্যাভ বিন এ কমিশন হুইচ ক্যান বি লোকেটেড, ইট ক্যান বি লোকেটেড ইন ঢাকা, ইট ক্যান বি কলকাতা, অর ইট ক্যান বি দিল্লি, এনিওয়্যার, বাট ইট ইজ লোকেটেড এবং ইট ইজ রাউন্ড দ্য ক্লক কাজ করবে। কুশিয়ারা, আমি এই অনুষ্ঠানে আসার আগে আমি একজন নদী বিশেষজ্ঞ বাংলাদেশের খুবই এক্সপার্ট যাকে বলবো, তার সাথে আলোচনা করেছি। এই যে বলা হচ্ছে যে কুশিয়ারার পানি বন্টন, আসলে কিন্তু কুশিয়ারার পানি বন্টন না। কুশিয়ারা নদীটা যখন বাংলাদেশে প্রবেশের পরে রহিমপুর মানে দিয়ে। অ্যাবাউট 30-40 কিলোমিটার এটা বাংলাদেশ এবং ভারতের কমন রিভার মাঝখান দিয়ে বর্ডার গেছে, তারপরে ইট এন্টার্স কমপ্লিটলি ইনটু বাংলাদেশ, হ্যাঁ, এবং দেন আবার পরের যে সুরমার সাথে মিলে মেঘনা হয়ে চলে আসে। তো ওখানে বাংলাদেশ নাকি একটা খাল খনন করছে ইরিগেশনের পারপাসে, যেখান থেকে অ্যাবাউট 100 CF কিউবিক যেটা কিউসেক্স বলে এরকম 53 যাবে, 153 কিউসেক্স পানি, যেখানে অলরেডি প্রায় 3000 কিউসেক্স পানি ওখানে চলে। সো ইট ইজ নট এ বিগ ডিল, এবং যেটা বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের আমি কিন্তু যেখানে জয়েন্ট রিভার যে জায়গা সেখানে হচ্ছে না, যখন ইট এন্টার্স ইনটু বাংলাদেশ তখন এটা নিয়ে তারা একটা অবজেকশন রেজ করছে, আপনার পানি নিচ্ছেন। তো ঠিক আছে, এখন চুক্তি হলো, আমরা এটা পানি আমরা নিয়ে গেলাম। তো এর আগে যেটা হয়েছিল যেমন সাবরুম, এটা সেটা মাত্র মানে কত 50 CFT না কত কিউসেক্স, যেটা মোর লাইক এ পাওয়ারফুল পাম্প বলা যায়। তো সেটারও একটা চুক্তি হয়েছে। মানে এখন আমরা ব্যুরোক্রেসিটাকে এইভাবে নিয়ে গেছি যে মানে কোলন, সেমিকোলন আর দাড়ি কমা নিয়ে কথা হচ্ছে। বাট আমি যেটা মনে করি এবং আমাদের পানি বিশেষজ্ঞরা মনে করে যে বেসিন ওয়াইজ, যেমন ধরুন এই যে কুশিয়ারা তো একটা নদী, এখানে অরিজিনাল নদী হচ্ছে বরাক, যেটা ইন্ডিয়া থেকে আসছে, এবং এখানে এবার যেমন বন্যা হয়েছে আপনার শিলচর কাছাড়ে যেরকম বন্যা হয়েছে, আমাদের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এগুলো তো প্রচণ্ড বন্যা হয়েছে। আমরা আনকন্ট্রোলড ওয়াটার যাচ্ছে, কোনো নেই। এখানে যদি আমরা বেসিন ওয়াইজ যদি একটা ফ্লাড কন্ট্রোল, ইরিগেশন সব কানেক্টেড, আমরা যদি একটা প্ল্যান করতাম তাহলে এটা অনেক ভালো হতো। এটা আমাদের হচ্ছে না। আমরা খণ্ড খণ্ড করে, যেমন ধরেন টিপাই মুখ একবার উঠলো যে এটা পাওয়ার জেনারেশন হবে, ফ্লাড কন্ট্রোল হবে, তো সেটা তো আলটিমেটলি আমরাও অপোজ করলাম যে আমরা উই আর নট এ পার্টি টু ইট, আমরা যেটা হওয়া উচিত ছিল সেটা আমাদের কনসাল্ট না করে, এবং শেষ পর্যন্ত আলটিমেটলি কিছুই হয়নি, কারণ মণিপুর স্টেট নিজেরাই বলছে যে না আমরা এটা হতে দিব না, আমাদের ইয়েতে যাও। একটু মুভ করি আমরা একটু, হ্যাঁ, এখান থেকে আমরা একটু মুভ করি। অর্থনৈতিক যোগাযোগের কথা বলছেন, সিপার কথা বলছিলেন, যে অর্থনীতি একটা মেজর কনসার্ন ফর বোথ দ্য পার্টিস, বোথ দ্য কান্ট্রিজ, হ্যাঁ। তো আমরা সেটার কি ধরনের হেডওয়ে এই সফরে আপনি? আমি এই জন্যই আপনাকে এই মানে আমার ডিসকাশনে ইকোনমিক্স এখানে বেশি চলে আসে, বিকজ সিপার থ্রু দিয়ে আমাদের ভারত বাংলাদেশের সম্পর্ক নেক্সট 15-20 বছর করবে, এই জন্যই ফ্রেমওয়ার্কটা এবার করছে। কেন আমরা শুনেছি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, সিপা হচ্ছে তার চেয়ে এক কাঠি এগিয়ে, শুধু হচ্ছে আপনার গুডস, যেটা পণ্যর এখানে ব্যবসা না, অবাধ এখানে ব্যবসা না, তার সাথে সাথে সার্ভিসেস, সেবা খাতের ব্যবসা, তার সাথে সাথে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট, বিনিয়োগের ব্যবসা, এবং তার সাথে সাথে হচ্ছে আপনার যত ধরনের হচ্ছে মানে ট্যারিফ এবং নন ট্যারিফ ব্যারিয়ার্স এগুলো সরিয়ে দেওয়া, বা হচ্ছে তার সাথে সাথে আপনি যদি মনে করেন কাস্টমস, যেখানে বিভিন্ন কাস্টমস আছে, এই কাস্টমসে HS কোড আছে, ওটাকে হারমোনাইজেশন করা, আপনার ল্যান্ড পোর্টের এখানে ফ্যাসিলিটেট করা, কানেক্টিভিটি, যেটা কম্প্রিহেন্সিভ আমব্রেলা স্ট্রাকচার যেটাকে বলে, স্ট্রাকচার করা, এবং এটার মধ্যে কিন্তু ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ
আপনার আপনার সেবা খাতে হচ্ছে মানুষের আদান প্রদান, ভারত বা বাংলাদেশে মানুষ ফ্রিলি মুভ করা, ওখানে ওয়ার্ক পারমিট সব কিছু কিন্তু এটার মধ্যে এনভিসার্চ করা হচ্ছে। 2018-তে ইনফর্মালি শুরু হয়েছিল কথা। এই এপ্রিল মাসে এখানে একটা জয়েন্ট স্টাডি গ্রুপের এখানে রিপোর্ট সাবমিট করা হচ্ছে। এখন হচ্ছে নেগোসিয়েশনের পালা। এখন আমি আপনাকে বলছি কেন বাংলাদেশের জন্য দরকার, কেন আমরা এখানে যেটা আছে সেটা দরকার না বলি। 2026 সালে আমরা এলডিসি র্যাঙ্ক থেকে গ্র্যাজুয়েশন করে ফেলব। প্রেফারেন্সিয়াল ডিউটি এগ্রিমেন্ট থেকে আমরা অনেকগুলো জায়গা থেকে আমরা হারিয়ে ফেলবো। জিএসপি প্লাসের জন্য আমরা নেগোসিয়েশন শুরু করেছি ইউ মার্কেট অন্যান্য দেশে। এবং আমরা এবার সাথে সাথে আরসিইপিতে রিজিনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টে চায়না আমাদেরকে 98% গুডসের উপর আমাদের উপর ডিউটি ফ্রি কোটা ফ্রি এগ্রিমেন্ট দিয়ে দিয়েছে। এখন ভারতও দিচ্ছে এক্সেপ্ট ফর 25 কমোডিটিস। কিন্তু প্রবলেম হচ্ছে কি, বাস্তবতে দেখা যাচ্ছে যে উভয় দেশে আমি যদি অবজেক্টিভলি বলি নন ট্যারিফ ব্যারিয়ার্স আছে, বর্ডার ডিউটিস আছে, তো যার জন্য ফ্রি ট্রেডটা বা ট্রেড ফ্যাসিলিটেশন এটা কি খুব একটা অবজেক্টিভ হলো যে উভয় দেশের উপরে এমফাসিস করলেন? ইজ দ্যাট রেশনালি মানে প্রপার কনোটেশন যে উভয় দেশ আমাদের নন ট্যারিফ ব্যারিয়ার কি ইজ দ্যাট কম্পেয়ারিং? আমি বলছি আমাদের এটা হচ্ছে কি এভরি অ্যাকশন ইজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। আপনাকে তো যখন সফটওয়্যার আন্ডারে দেওয়া হয়েছে, আমি এখানে আমি বলবো না এখানে যে কার দোষ বেশি কার বেশি। বাংলাদেশও কিন্তু হেভিলি প্রোটেক্টেড, এটা হচ্ছে বিভিন্ন স্টাডিতে আছে এবং কারণ আছে। প্রোটেকশন কিন্তু অনেক সময় দরকার আছে আপনার ডোমেস্টিক ইন্ডাস্ট্রিজের জন্য। এখন আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে কাস্টমসের সমস্যা বা হচ্ছে যে আমাদের নানান ধরনের হচ্ছে যে আপনার এখানে ইন্সপেকশন রিকোয়ারমেন্টস দুই দেশেই থাকে, কম আর বেশি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা অনেক সময় যেখানে ভারতের বাজারে আমাদেরকে যদিও বা অন পেপার বলছে যে অনেক কিছু ছাড় দেওয়া আছে, কিন্তু ওই ছাড়টা আমরা কিন্তু এটা মেটেরিয়ালাইজ করতে পারছি না। এটা হচ্ছে নন ট্যারিফ ব্যারিয়ার, সেখানে ফেলে দিল। ওরা ওদের মতো বলে যে এখানে অনেক কিছু ওদের সমস্যা আছে, কিন্তু কাজের কথাটা আমি এখানেই বলছি যে এখানে যে সামনে যদি এগোতে হয় ভারতের বাজারটা একটা বড় বাজার। এবং ভারতে কিন্তু বাংলাদেশে কিন্তু এত আগ্রহ কেন দেখাচ্ছে, কেন ওরা যদি বাংলাদেশে বিনিয়োগ করে যদি চায়নার বাজারটা ধরতে চাচ্ছে কেন ওরা তো চাইনিজ মার্কেটে 98% অ্যাক্সেস কিন্তু বাংলাদেশকে দিয়েছে। সো এখানে যদি এখানে উৎপাদন করে যদি চীনের বাজারে করে তাহলে কিন্তু ওরা ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেসটা পাবে। এবং আমাদের কিন্তু সামনে কিন্তু আমাদের যত আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আমরা ফ্যাসিলিটেট করছি, তো আমরা তো ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট চাইছি, তো আমরা তো তিনটা স্পেশাল এক্সপোর্ট জোন তো আমরা আলাদা করে ডেডিকেট করছি। কিন্তু তার এবং আমরা আমাদের বন্দর ব্যবহার করতে বলেছি। প্রাইম মিনিস্টার কিছুদিন আগেও বলেছেন যে তারা ইচ্ছা করলে যে কোনো বন্দরগুলো ব্যবহার করতে পারে, কিছু রিজিনাল এয়ারপোর্ট আছে সেগুলো তারা চাইলে ব্যবহার করতে পারে। আমরা বলছি কিন্তু এইগুলোকে একটা ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্কে আনা এবং দুই সাইডে আনতে হবে। এটা হচ্ছে দুই সাইডে আনতে হবে। এবং আমি আপনাকে এখন একে একে বলি এখানে, কেন আপনার কথাগুলো ভ্যালিড। যদি ইটস দ্য ডেভিল লাইজ ইন দ্য ডিটেল। অন পেপার কিন্তু অনেক ভালো ভালো কথা বলা যায়, কিন্তু আমি যখন স্টাডিতে বলা হচ্ছে কি যে বাংলাদেশের জিডিপি, এটা হচ্ছে জয়েন্ট স্টাডিতে 1.72% বাড়বে। ভারতের অর্থনীতিও বড়, ওদের এটা বাড়বে যে 0.03%। আমাদের নেক্সট 10 বছরে যদি আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এবং একটা কম্প্রিহেন্সিভ এগ্রিমেন্ট হয় তাহলে বাড়বে হচ্ছে আমাদের জিডিপি বাড়বে হচ্ছে $3 থেকে $5 বিলিয়ন, ওদের বাড়বে $7 থেকে $10 বিলিয়ন। এগুলো তো জাস্ট হচ্ছে অন পেপার। কিন্তু অন পেপার এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য এই যে কিছুক্ষণ আগে ইশফাকুল স্যার বলছিল বিউরোক্রেটিক রেড টেপিজমটা কমতে হবে। এবং আমরা কিন্তু দেখেছি যে বিউরোক্রেটিক রেড টেপিজম যেটা আছে বা হচ্ছে যে ইন্টারফিয়ারেন্সটা আছে, এটা কিন্তু হচ্ছে এটা আমরা দেখেছি ভারত যেহেতু বড় দেশ, ভারতের কাছ থেকে কিন্তু আমাদের আশাটা বেশি। সো এবং আমাদের কাছে কিন্তু এখানে একটা কনসেশন দেখতে হবে, যেখানে নেগোশিয়েট করার সময় আমরা যখন আমাদের বাজারটাকে উন্মোচন করছি, আমাদের কিন্তু অনেকগুলো ইন্ডাস্ট্রি কিন্তু উঠে আসছে, ফাস্ট মুভিং কনজিউমার গুডস যেগুলো, যেমন মনে করেন সেরামিকের বলেন বা মনে করেন আপনার বিস্কিট বলেন, চিপস বলেন বা এখানে অ্যাগ্রো প্রসেস ফুড আছে, ওগুলো যখন আমরা এখানে বাজারটাকে আমরা খুলে দিচ্ছি ওগুলোর জন্য কিন্তু আমাদের প্রোটেকশন দিতে হবে। সো এইগুলো প্রভিশনটা রাখতে হবে। এবং ইশফাকুল চৌধুরী, আরেকটা বিষয় খুব আলোচিত হয় যে ভারতের বাইলেটারাল রিলেশনসে অনেকগুলো আসপেক্ট আছে, সেগুলো তো ডিটেল আলোচনা হয়, জয়েন্ট স্টেটমেন্টে সেগুলো থাকে। তো মেজর ইস্যু ইজ যে আমরা তাদের সিকিউরিটি কনসার্নগুলোকে অ্যালিভিয়েট করেছি সিরিয়াসলি। এগুলো আমরা অ্যাড্রেস করেছি এবং এখানে আমাদের সদিচ্ছার পূর্ণ বিকাশ হয়েছে এবং তারা সেটা ডেমনস্ট্রেটেড তাদের কাছে। দ্যাট হ্যাজ নট বিন রেসিপ্রোকেটেড ইন টার্মস অফ আওয়ার গেইনিং। যা আমরা এখন দেনা পাওনা তো সব দিকেই আছে, কিন্তু যতটা তারা লাভবান হচ্ছে সেই অনুযায়ী আমরা রেসিপ্রোকেটেড হচ্ছি না। এই জায়গার মধ্যে ধরেন আমাদের সিকিউরিটি কনসার্ন তাদেরটা আমরা নর্থ ইস্টার্নে করেছি,
এখন আমাদের যে বর্মার সঙ্গে আমাদের যে সংকটটা তৈরি হয়ে আছে রোহিঙ্গাদের রিলেটেড, সেই জায়গার মধ্যে এইসব আলোচনার মধ্যে কি ইন্ডিয়ার কোনো গুডউইল বা কোনো জেস্চার বা কোনো ইনভলভমেন্ট, এনগেজমেন্ট, কমিটমেন্ট আপনি দেখতে পাচ্ছেন কিনা? না, এখানে ওই যে রিয়েল পলিটিক্স যেটা বলে আর কি, ভারত এতদিন থেকে তো ভারতের সাথে তারা মায়ানমারের যে সম্পর্ক, বিশেষ করে ওই যে কালাদান প্রকল্প বা চায়নাকে কন্ট্রোল করার করার জন্য মানে ভারত চাচ্ছে না মায়ানমারের সাথে এমন একটা সম্পর্ক হোক যেখানে চায়না ওয়াক ওভার করে যায়। সেই জন্য তারা খুবই কশাসলি তারা এটা মুভ করছে। কিন্তু এখন যেটা অতি সম্প্রতি যেটা হয়েছে যে ভারতের সীমান্ত জুড়েও কিন্তু বেশ কিছু তৎপরতা, বিচ্ছিন্নতাবাদী যে সংগঠনগুলো আছে মায়ানমারের, সেখানে সংঘর্ষ হচ্ছে এবং কিছু কিছু উপজাতি যারা রোহিঙ্গা নয়, আরাকান এবং কাচিন, এরা মিজোরাম বা নাগাল্যান্ড এগুলোর ভিতরে ঢুকে পড়ছে। তো সেখানে সেজন্য আমরা যেটা আগেও বলছিলাম যে এটা কেবলমাত্র বাংলাদেশের হেডেক নয়, ইট ইজ এভরিবডিজ হেডেক। তা আমি আশা করব ভারতের যারা নীতি নির্ধারকরা তারা এটা বুঝবেন এবং এই আমাদের এই সব সফরের মধ্যে দিয়েও যদি এই কথাটা উঠে আসে যে বিভিন্ন ফোরামে ভারতের আমার মনে হয় আরও বেশি প্রোঅ্যাক্টিভ ভূমিকা নেওয়া উচিত। তবে এটাও সত্যি যে সেটা ভারত হোক বা ইভেন চীন হোক, মায়ানমারের যে সামরিক জান্তা আছে তারা কিন্তু কোনো ধরনের প্রেশারে তারা করছে না, কারণ তারা ইটস এন ইন্ডাস্ট্রি বাই দেমসেলস, আমরা যেটা বলি। তারা তাদের লাভের জন্য তাদের দেশ ধ্বংসের মুখেই যাক, এই মুহূর্তে তারা দের ইজ এ সিরিয়াস ক্রাইসিস, ফরেন কারেন্সি ক্রাইসিস ইন মায়ানমার, তারা ব্যাংক্রাফট হয়ে যেতে পারে, কিন্তু দে ডোন্ট কেয়ার। তো একসময় জানেন যে বার্মা ছিল ওয়ান অফ দি বিগেস্ট রাইস এক্সপোর্টার ইন দ্য ওয়ার্ল্ড, এবং আমরা এখন থাইল্যান্ড থেকে আনছি চাল, কম্বোডিয়া থেকে আনছি, ভিয়েতনাম, কিন্তু মায়ানমার এখন আর সেই সারপ্লাস নাই, দিচ্ছে, বাট ইট ইজ এই ধরনের। তো আমরা চাইবো যে ভারত তার প্রেশার ইউজ করুক। আপনি যে সিকিউরিটির কথা বললেন, এটা কিন্তু অতি সম্প্রতি আসামের চিফ মিনিস্টার একটা ফাংশনে বলেছেন যে আমরা শান্তিতে ঘুমাতে পারছি। দ্যাটস এ গ্রেট অ্যাচিভমেন্ট, দ্যাটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। এবং এখানে তবে এটাও সত্যি যে আমরা এর আগে যে 2000 সালের প্রথম দিকে যা করছিলাম আমরা, সেটাতে তাদের ঘুমের ডিস্টার্ব হচ্ছিল, কিন্তু বাংলাদেশের নিজের নিরাপত্তাও কিন্তু বিঘ্নিত হচ্ছিল। কারণ আমাদের বাংলাদেশ যদি বিদেশি শক্তির আর্মস এবং একটা হয়ে যেত, চ্যানেল হয়ে যেত, তাহলে কিন্তু সেটা বাংলাদেশের জন্য লং টার্ম একটা বিরাট সিকিউরিটি রিস্ক হতো, যেটা পাকিস্তান হয়েছে আফগানিস্তান। এবং এটা ইট ইজ গুড সেন্স দ্যাট আমাদের সরকার সেটা বুঝেছে এবং এগুলোকে বন্ধ করেছে। তো আর আদার দেন দ্যাট ভারতের সাথে কিন্তু আমরা উই আর ভেরি লাকি যে বোধ ভারত এবং মায়ানমার, এই যে মায়ানমার নিয়েও অনেক কথা হচ্ছে, আসলে কিন্তু আমাদের কোনো সীমান্ত বিরোধ নাই। আমাদের প্রত্যেকটা সীমান্ত যেগুলো ছিল সেগুলো সলভ হয়ে গেছে, এভরি ইঞ্চ, এবং এমনকি অপদখলীকৃত যে সেগুলো এক্সচেঞ্জ হয়ে গেছে। কিছু কিছু জায়গায় জনসাধারণের অনেক অপোজিশন ছিল, সেগুলো মিটমাট করে হয়েছে। তাদের সমস্যাটা আমাদের ঘাড়ে এসে পড়ছে। নো নো, মানে মায়ানমারের সমস্যা ভিতরের সমস্যা, ভিতরের সমস্যা, কিন্তু সীমান্ত কিন্তু ডিসপিউটেড না, এবং মেরিটাইম বাউন্ডারিটাও কিন্তু এরকম পৃথিবীর খুব কম দেশই হবে পৃথিবীতে আছে যাদের কোনো সীমান্ত বিরোধ নেই, এবং বাংলাদেশ ইজ ভেরি লাকি ফ্রম দ্যাট রেসপেক্ট যে ট্রেডিশনাল যে বাউন্ডারি, যেমন পাকিস্তানের সাথে আফগানিস্তানের, পাকিস্তানের সাথে ভারতের, চায়নার সাথে ভারতের, মিডল ইস্টের, আফ্রিকার অনেক দেশেরই সীমান্ত বিরোধ আছে, আমাদের কোনো সেই ধরনের সীমান্ত বিরোধ নাই। কিন্তু যেগুলো হচ্ছে মোর অফ ইন্টারনাল ট্রাবল, সেগুলো যেমন ধরুন আমাদের যেটা এখন অনেক কন্ট্রোলে আসছে, সন্ত্রাস ছিল একটা আন্তর্জাতিক সন্ত্রাস, তারা কিন্তু সীমান্ত মানে না, এবং আমরা দেখছিলাম ক্রস বর্ডার হচ্ছিল, টেরোরিজম হচ্ছিল অল দ্য ওয়ে টু আফগানিস্তান, সিরিয়া, সেগুলো এখন অনেক কমে আসছে। সরকার বাংলাদেশে তো বটেই,
মানে আমরা এগুলো কি আমাদের তথ্য যে শেয়ারিং, হ্যাঁ, that has helped, ডেটা শেয়ারিং এন্ড আদার কালেক্টিভ অ্যাক্টিভিটিজের মাধ্যমে ইট হ্যাজ হেল্প, এবং কোনো কোনো ক্ষেত্রে শক্তির প্রয়োগের মাধ্যমে, কোনো কোনো ক্ষেত্রে মোটিভেশনের মাধ্যমে। জনাব পারভেজ আব্বাসী, ভারত একটা বড় প্রতিবেশী, সে কারণে তাদের আমাদের আভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে তাদের সমর্থন সহযোগিতা সেগুলোকে নানাভাবে বিশ্লেষণ করা হয়। এই সফরের মধ্য দিয়ে আপনি কি বার্তা পাচ্ছেন? আমি আপনার আগে আলাপে রেফার করবো, আর এটা আপনার প্রশ্নটার উত্তর দিচ্ছি। প্রথমত হচ্ছে যে ডাজন্ট ম্যাটার যে এখানে কে সরকারে আছে, যেহেতু ভারত আমাদের প্রতিবেশী, ভারতের সাথে আমাদেরকে থাকতে হবে। উই ক্যানট চুজ আওয়ার নেইবার। সুতরাং এবং ভারত যেহেতু একটা বড় দেশ ভৌগোলিক অর্থে, এবং হচ্ছে যে বাংলাদেশও কিন্তু আস্তে আস্তে এখানে হচ্ছে অর্থনৈতিকভাবে বলেন, ভূ রাজনৈতিকভাবে হবে, আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের প্রোফাইলটা এশিয়ার মধ্যে এবং পৃথিবীর মধ্যে কিন্তু বাড়ছে। সুতরাং যেই বাংলাদেশে থাকবে ক্ষমতায়, তার কিন্তু ভারতের সাথে সৌহার্দ্যপূর্ণ, অফকোর্স সেলফ রেসপেক্ট রেখে। আমি কিন্তু আবার আপনাকে, আমি কিন্তু এখানে একটা কথা, আমাদের দেশে দুই রকমের কথা হয়, এবং যেটা হচ্ছে আমার কাছে অত্যন্ত বিরক্তি লাগে। আমাদের 50 বছর তো হয়ে গেছে, ম্যাচুরিটি থাকবে। আইদার ভারতের সব খারাপ, এটা সেই পাকিস্তান আমলের চিন্তাটা আমরা ইনহেরিট করছি, নাহলে ভারতের সব কিছু ভালো, মাঝখানে কিছু নেই। আমাদের যে ন্যাশনাল ইন্টারেস্টের উপরে বেসিস করে আমাদের প্রথমত হচ্ছে, আমাদের প্রথম কথাটা হচ্ছে যে আমরা এখন যেহেতু আমাদের এখন বাংলাদেশের প্রোফাইলটা আরও বেড়েছে, এবং ভারতে কিন্তু আমরা নানান ধরনের নর্থ ইস্টে শুধু সিকিউরিটি প্রোভাইড করছি না। সিপার নিয়ে এত আলাপ কেন? কেন ভারত নর্থ ইস্টকে হচ্ছে ইকোনমিক্যালি আরও ডেভেলপ করার জন্য বাংলাদেশকে লাগবে। বাংলাদেশ শুধু সিকিউরিটির জন্য না, এবং আমাদেরও হচ্ছে যে আমাদের যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল ডাইভার্সিফিকেশন করতে চাই, আমরা কিন্তু ভারত বা হচ্ছে চীন সবাইকে লাগবে। এখন আমাদের সমস্যায় যেসব জায়গায় সেন্সিটিভিটি জায়গা আছে, ভারতেরও কিন্তু এখানে আস্তে আস্তে আরও মানসিকতার পরিবর্তন লাগে। যেমন আমি এখন এখানে আপনার আস্তে আস্তে আপনার কথাগুলোতেই বলছি, ভারতের কিন্তু এখন আমরা যে ইউসেজটা করি পলিটিক্যালি, আমাদের কিন্তু আপনি সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, বা সুশীল সমাজ বলেন, হ্যাঁ প্রতিবেশী দেশ, তিন দিক দিয়ে আমরা বেশি, তো তার নিয়ে আমাদের নানান ধরনের প্রবলেম থাকতেই পারে, কিন্তু ভারত বিরোধিতা কিন্তু ওই অর্থে নেই। অনেকটা কিন্তু পলিসি লেভেলে কিন্তু কমে আসছে, এটা কিন্তু এটা আনঅফিসিয়ালি এটা এগ্রিড। কিন্তু আমরা দেখছি যে এখানে ভারতে বেসিক্যালি নর্থ ইস্ট ইন্ডিয়াতে বা হচ্ছে দিল্লিতে মাঝে মধ্যে বাংলাদেশকে অভ্যন্তরীণ, ভারতীয় অভ্যন্তরীণ রাজনীতিতে এটাকে বাংলাদেশিটাকে একটা ট্রাম্প হিসাবে, ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করে। যেমন হচ্ছে এনআরসি, সিএ। আমরা যদি ভারতের পরীক্ষিত প্রমাণিত বন্ধু, যেটা আজকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীও বলেছেন, তাহলে এখানে হচ্ছে যে বারবার যখন বাংলাদেশ থেকে বলা হয় যে ইললিগাল মাইগ্রেশন চলে আসছে, তখন কিন্তু আমাদেরকে একটা অস্বস্তিতে ফেলা হয়। এবং এখানে কিন্তু সরকারের যদি সদিচ্ছা থাকেও ভারতের সাথে আরও সহযোগিতা, আরও সম্পৃক্ত হওয়ার জন্য, তখন কিন্তু এখানে জনগণের ইলিগাল মাইগ্রেশনে তারা অভিযোগ করছে, কিন্তু আমরা তো তাদের হিউজ নাম্বার অফ লিগাল মাইগ্রেটেড পিপলকে আমরা এখানে এমপ্লয় করছি, কাজ দিচ্ছি, সেই সুযোগ কি আমরা ওখানে ওপেন আপ করতে পেরেছি? ওই অর্থে তো না, ওই অর্থে না, বাট এখানে এটা আবারও আমাকে বলতে হবে, ভারতের বাজারও আরও বড়। সো আমাদের কিন্তু, আমরা কিন্তু সবসময় বলি, আমাদের যে স্কিল লেবার, ওর প্রপোর্শনটা কিন্তু আরো বাড়াতে হবে। ওখানে যে প্রোটেকশন কি আমাদের বেশি না ওনাদের বেশি? না, এখানে আমি বলবো বলেন যে দুই পক্ষেরই প্রোটেকশন আছে, দুই পক্ষের আছে, কিন্তু আমি বলবো যে আপনি যদি আপনি সেবা খাতে বলেন, আমি কিন্তু পণ্য খাত আছে আর সেবা খাত, দুইটা কিন্তু আলাদা, এটা মিলালে হবে না। পণ্য খাতে কিন্তু বলবো হচ্ছে যে আমাদের এখানে যে প্রোটেকশন দুই ক্ষেত্রেই আছে, কিন্তু রাখতে হবে, কারণ ভারতের মার্কেটে যদি থাকে, আমরা আমাদের মার্কেটে প্রোটেক্ট করবো না, কিন্তু আস্তে আস্তে যদি না কমলে বাড়বে না। কিন্তু সেবা খাতে দেখা যাচ্ছে যে ভারতীয় এখানে হচ্ছে নাগরিকরা, যে তারা এখানে আসে, যে বৈধ এখানে কর্মসংস্থানে আছে। আবার এখানে হচ্ছে বিপদটা হচ্ছে কোথায় কোথায় আছে, ব্যাংকিং খাতে আছে, বা ইঞ্জিনিয়ারিং আছে, আরএমজিতে আছে। এবং ওখানে যখন আমরা এমপ্লয়ার্সদের সাথে কথা বলি যে কেন ভাই আমাদের বাংলাদেশিদেরকে আপনি পান না, বলছে আমরা যতটুকু যে স্পেসিফিক স্কিল সেট আমরা চাইছি সেটা পাচ্ছি না। এবং এটা কিন্তু আমাদের এখানে বারবার আমাদের এখানে পলিসিতে আসছে, আমাদের নিজস্ব স্কিল ডেভেলপ ভালো, তো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা বেঁচে যায়, আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা তো বেঁচে যায়। তো সুতরাং, এবং রিমেম্বার, একটা দেশ যদি আমাদের চেয়ে অনেক বড় হয়, একটা পাওয়ার এসিমেট্রি হবে। তো সেলফ রেসপেক্টের জায়গাটা আমাদের এখন স্ট্রংলি কনভে করা উচিত। যেমন হচ্ছে আপনারা ভাই আপনাদের রাজনীতির জন্য আপনাদের এনআরসি আর সিএতে করেন, যতজনকে আপনি অভারতীয় নাগরিক করতে চান আপনি করতে পারেন, বাংলাদেশের নামটা এনেন না। কেননা হবে কি, তাহলে ভবিষ্যতে এটা বাংলাদেশ ভারতের সম্পর্ক এখানে এটা হবে কি, এটা আননেসেসারিলি যারা হচ্ছে ভারত বিরোধিতার জন্য হাওয়াটাকে আরো এখানে এটা দিয়ে দিবে। স্যার আপনি কিছু বলছেন? না, ওই বলছি এনআরসি করে যে তারা ভুল করেছে, এটা তারা আমার মনে হয় স্বীকার করে নিয়েছে। কারণ কয়েকশো কোটি টাকা খরচ করে যে
বিশেষ যেটা এটা লাভবান হয়নি। কোনো ওটা লাভবান এবং হলো না। নর্থ ইস্ট ইন্ডিয়াতে এখন এটা নিয়ে বিরোধিতা নর্থ শুরু ইস্ট হচ্ছে। ইন্ডিয়ায় এখন এটা আই থিঙ্ক ইট হ্যাজ বিকাম এ ডেড ইস্যু নাও। এখন আব্বাসি যেটা বললো যে ভবিষ্যতে যখন তাদের ইলেকশন আসবে, অন্তত অমিত শাহ যেন আর ভবিষ্যতে উনি না বলেন যে এরা কি টার্মাইটস এটা এগুলো কিন্তু আমাদের ভীষণ কিন্তু এখন বড়। প্রোফাইল বেড়ে আর- গেছে, আর আপনি আমরা যে কিন্তু ম্যান বলতে পাওয়ারের পারি, কথা বললেন, সাহস করে বলা উচিত। ম্যান পাওয়ারের কথা বললেন, আমি যে এলাকায় থাকি সেখানে অনেক ভারতীয় থাকে এবং কিছু কোরিয়ান আছে, শ্রীলঙ্কান আছে এবং এইসব গার্মেন্টসের মালিকরাও আছে। এরা বাংলাদেশি মালিক। আমি যখন তাদেরকে বলি যে এই তোমরা ইনাদেরকে কেন আনছো, আমার ইউনিভার্সিটির ছেলে বেরোচ্ছে, চাকরি পাচ্ছে না, তখন তাদের পরিষ্কার, তারা কিন্তু প্যাট্রিয়টিক সিটিজেন, কিন্তু তারা বলছে যে আপনি যে ম্যাটেরিয়াল প্রডিউস করছেন দে ক্যান ডু দ্য জব। ইংরেজিতে কথা বলা ফর এক্সাম্পল, আমরা ভীষণভাবে দুর্বল, যার ফলে আন্তর্জাতিক মার্কেটে আমি পারছি না। না হলে আমি কেন 1 লক্ষ টাকায় যদি আমি একটা দেশি ছেলে পাই, আমি কেন 5 লক্ষ টাকা দিয়ে ইন্ডিয়া থেকে সে আনবো? এবং মেনি অফ দেম আর ইলিগাল। 3 মাস থাকে, তারপরে আবার চলে যায়, যে আবার আসতেছে। তো এটা আমাদের একটা বিরাট দুর্বল। আপনি যেটা বললেন যে এক্সপোর্ট আমরা কেন ওদের মার্কেটে পাচ্ছি না, ওদের মার্কেটে যে স্কিল লেবারের দরকার, আনফর্চুনেটলি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এবং বাংলাদেশের যে এখন পর্যন্ত যে প্রোডাক্ট হচ্ছে, দে আর নট আপ টু দ্য স্ট্যান্ডার্ড। এই যে আমাদের আইটি সেক্টর, বিশেষ করে আমি জানি আইটি সেক্টরে অনেক প্রসপেক্ট আছে, কিন্তু যখন মালিকদের সাথে কথা হয় তারা বলে যে আমরা তো লোক পাই না। কম্পিউটার সায়েন্স পাশ করে বেরিয়ে আসছে, কিন্তু দে আর নট সুইটেবল ফর দ্য টাইপ অফ জবস দ্যাট উই আর লুকিং ফর। তো ভারতের এখানে আমার সেলফ ক্রিটিসিজমের জায়গা আছে। আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক বেশি আধুনিকায়ন করতে হবে। সার্ভিস সেক্টরের কথা যেটা বললাম, আমরা একটু কনজেনিটালি ডিপেন্ডেন্স, আমাদের যত স্বাধীনতার কথাই বলি না কেন আমরা না কমে আসতেছে, কিন্তু এই যে চেঞ্জিং, ধরেন এখন ওই যে নতুন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, শুরু হয়ে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনি জাস্ট চিকিৎসা ব্যবস্থা দেখেন, এত বড় বড় হাসপাতাল আমরা বলি এবং খুব ভালো করলাম কোভিডের আমরা ইয়ে করলাম, তারপরেও তো আপনি যে ট্রেনে দেখেন, এরোপ্লেনে দেখেন, জায়গা নেই। যে সব চলে যাচ্ছে চিকিৎসার জন্য শত শত কোটি ডলার। এইসব পেশেন্টকে কিন্তু আমরা তো বাধ্য করছি না যে গান পড়তে যে তুমি ভারতে যাও। তাদেরকে যদি জিজ্ঞেস করেন, কেউ তারা যেতে বলবে চায় না আমি বিদেশে। বেটার সার্ভিস পাই, ওখানে একজন ডাক্তার আমার সাথে অনেক সুন্দরভাবে কথা বলে, ওখানে নার্স হয়তো দেখা যায় যে ভারতকে পছন্দ করে না, হ্যাঁ মানে না ভারতকে পছন্দ করে না, কিন্তু করে না, বলতে যে হয়তো সমালোচনা করছে ভারতের, অথচ কিন্তু রাজ্যে চিকিৎসা নিতে যাচ্ছে চিকিৎসার জন্য ভারতের কাছে। যাচ্ছে। এখানে আমাদের অনেক স্কোপ আছে। আবার দেখেন কমিউনিকেশনের আপনার নর্থ ইস্টের অনেকে কিন্তু আমাদের আমি নিজে দেখেছি, রংপুর বা এই মেডিকেলের জন্য আপনার ধুবড়ি থেকে বা থেকে চলে ধুবড়ি আসে, থেকে এখানে আসে। গোয়ালপাড়া থেকে চলে আসে। ইট ইজ ওয়ার ইউ গেট দ্য সার্ভিস। আমরা যদি বেটার সার্ভিস করি ইনশাল্লাহ, মানে আমাদের এই যে অ্যানোম্যালিসগুলো এগুলো দূর হতে বাধ্য। তো আমি মনে করি যে আমরা যে সামনের দিকে যে এগিয়ে যাচ্ছি, এখানে এজ আব্বাসি সেড সো রাইটলি যে এখন দেখেন এই সাউথ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কা ইজ ইন বিগ ট্রাবল, পাকিস্তান ইজ ইন বিগ ট্রাবল, আফগানিস্তান ইজ অলওয়েজ বিন ইন ট্রাবল। Only stable আমরা country right only now is বাংলাদেশ and ভারত, এবং আমি বলি এই দুইটা ভারতের চেয়েও কিছুটা হচ্ছে অনেক অংশে আমরা স্টেবল। একটা আমি আর্টিকেল পড়েছিলাম যে যদি আপনি জাস্ট গুজরাট, আপনার মহারাষ্ট্র, আন্ধ্রা আর কর্ণাটকে বাদ দেন, দেন রেস্ট অফ দ্য ইন্ডিয়া ইজ ওয়ার্স দেন বাংলাদেশ। On every count. কারণ ইন্ডিয়াতে যখন আপনি কাউন্ট করছেন, আপনি কিন্তু ওই স্টেটগুলোকে দেখেন, ওই স্টেটগুলোর পরে কিন্তু সব কাউন্টে আমরা উই আর বেটার অফ। তো আমি বলি যে অনেক সময় বলি যে আমরা এখন আর ওই বাংলাদেশ থেকে, একসময় ব্রিটিশ আমলে বাংলাদেশ থেকে তারা ডেকে নিয়ে গেছে ব্রিটিশ সরকার, ওখানে জঙ্গল কেটে পরিষ্কার করে আসামে আমরা বাংলাদেশের কৃষকরা যে আবাদি বাড়িয়েছে, তাদের রেভিনিউ বাড়িয়েছে। কিন্তু এখন সময় এসেছে যে ওখান থেকে ফেরত রিভার্স ট্রাফিক হবে, কারণ আমরা উই আর বেটার অফ। আপনি এখন শিলচর বা আপনার গোয়ালপাড়া বা থেকে ধুবড়ি থেকে এখন ইফ উই আর বেটার অফ দেন। শেষ 2 মিনিট, কানেক্টিভিটির ব্যাপারে অনেক অগ্রগতি হয়েছে এবং কালকে একটা আলোচনার মধ্যে আমাদের প্রফেসর ইমতিয়াজ বলছিলেন যে এটাকে আরও মানে ডিস্ট্যান্ট ইনভেশন করতে হবে, আমাদের দিল্লির সঙ্গে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠা করতে পারে, যে মানে যোগাযোগের মাত্রাটা এই পর্যন্ত চলে যাওয়া সম্ভব আর কি, যখন আমরা যেটা সূচনা করেছি রেল যোগাযোগ বা অন্যান্য সড়ক যোগাযোগে, এবং রিমার্কেবল ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এটাকে কোথায় নিয়ে যাওয়া যায়? এটাতে দেখুন,
অর্থনৈতিক চাহিদাই এরকম যে এখন কানেক্টিভিটি আসছে দেখুন। এবং আমরা যখন যদি এখানে এই কানেক্টিভিটি কি আছে, আমরা এখান দিয়ে আমরা কি ক্লাস্টার অফ কানেক্টিভিটি করছি, এশিয়ান হাইওয়ে 1, এশিয়া হাইওয়ে 2, আমাদের পেট্রোপোল, সেটা বেনাপোল, তো stalled ফুলবাড়ি, হয়ে গেল। বাংলা বন্ধ, দকি, তামাবিল, এগুলো আবার রেল লিঙ্ক করেছে আখাউড়া থেকে আগরতলা। যত দিন যাবে, আমি আপনাকে খুব সোজাভাবে বলছি, এখানে এত ফ্যান্সি কথাবার্তা না নিই, পশ্চিমা বিশ্ব আস্তে আস্তে অর্থনীতিটা এখন হচ্ছে এখানে হচ্ছে ডুবন্ত সূর্যের মতো সানসেটে হচ্ছে। এখন এশিয়া ইজ ইমার্জিং। সো আপনি দেখবেন যে ইন্ডিয়া চায়না, ইন্ডিয়া বাংলাদেশ, চায়না বাংলাদেশ, বাংলাদেশ আসিয়ান, এদের মধ্যে ট্রেড ইন্টারলিঙ্কেজেস বাড়বে। কিন্তু ট্রেডের এবং অর্থনৈতিক সম্প্রীতি বাড়ার সময় সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে কি পলিটিক্যাল ডিস্ট্রাস্ট। এবং ইন্ডিয়া অ্যাজ দ্য বিগার নেইবার হ্যাজ টু টেক মোর স্টেপস টু উইন বাংলাদেশের কনফিডেন্স। এবং বাংলাদেশকেও মনে রাখতে হবে, শুধু শুধু অর্থনৈতিক সমৃদ্ধির জন্যই তো সব কিছু আত্মত্যাগ করা হবে না, জাতীয় নিরাপত্তা এটাকে এশিওর করে, এবং হচ্ছে যে আমাদের ন্যাশনাল যে ইন্টারেস্ট এবং সেলফ রেসপেক্ট, এবং যাতে হচ্ছে দিল্লিতে যে বাংলাদেশের যে স্ট্যাচারটা চেঞ্জ হচ্ছে ওটার উপরে কিন্তু আমাদের নিজস্ব প্রচার ও প্রসার করতে হবে। আমাদের সবসময় কিন্তু পজিটিভ একটা মেসেজিং করতে হবে রিগার্ডিং আওয়ার স্ট্রেংথস, অ্যান্ড আমাদের কন্টিনিউয়াস এনগেজমেন্ট করতে হবে দিল্লিতে উইথ দ্য সেন্টার অ্যান্ড দ্য রিজিনাল স্টেক হোল্ডার্স, যাতে হচ্ছে বাংলাদেশের ইন্টারেস্টে রিপ্রেজেন্ট করতে হয়। নিরাপত্তার ব্যাপারে আমি একটা জিনিস বলতে চাই যে কনফিডেন্স বিল্ডিং মেজার্স অনেকগুলো। একটা তো হচ্ছে বর্ডারকে আরও শান্তিপূর্ণ করা, আরেকটা আমি মনে করি যে যেটা অলরেডি শুরু হয়েছে বাট অনেক বড় স্কেলে করা যায়, যে আর্ম ফোর্সেস, বাংলাদেশ আর্মি, ইন্ডিয়ান আর্মি, বাংলাদেশ এয়ারফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্স, বাংলাদেশ নেভি, ইন্ডিয়ান নেভি, আমাদের জয়েন্ট এক্সারসাইজ, জয়েন্ট ট্রেনিং মিশন, জয়েন্ট অনেক, যত বেশি আপনি ইন্টারাকশন করবেন তত কিন্তু এটাকে আপনাদের ইন্টারঅপারেবিলিটি বলি আর কি, যে সেটাও বাড়বে, প্লাস একে অপরকে জানবে, তাদের বুঝবে। এখন আছে কিছুটা ট্রেনিং ইয়ে হয়, কিন্তু এইখানেও আপনার অনেক স্কোপ আছে যে আমাদের নিজেদের আমরা একে অপর কাছে শিখতেও পারি এবং জানার সুযোগ আছে, শেখার সুযোগ আছে। এটাকে ব্যবহার করলে আমাদের এই নিরাপত্তার ব্যাপারেও যেসব সন্দেহ আছে এগুলো বাংলাদেশকে নিয়ে এই যে ধরেন চাইনিজ ইনভলভমেন্ট বা বিনিয়োগ বাংলাদেশে বেড়েছে, বা তাদের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারে তারা অংশগ্রহণ করছে, এটা নিয়ে আমাদের কি বলবো ভূ রাজনৈতিক কোনো টেনশন হওয়ার একদমই নেই। কেন তাহলে তো দোকলাম ক্রাইসিসের পর $90 বিলিয়ন থেকে 5 বছরের মধ্যে চায়না আর ভারতে $105 বিলিয়ন হয়ে গেছে। নিজেদের স্বার্থের বেলায় তো দুজনেই দেখে, আমরা আমাদেরটা কেন ছাড়বো? এটা দিল্লি বলার কে, ওয়াশিংটন বলার কে, আর আমাদের অন্য জায়গায় কি বলার আছে? আমরা আমাদের স্বার্থ ছাড়বো, নিশ্চয়ই দেখবো। তবে আমাদেরকে ক্যালকুলেটেড ভাবে যেতে হবে। যেমন ধরুন আমাদের যেসব ইনভেস্টমেন্ট এখন পর্যন্ত হয়েছে এগুলো তো রিটার্ন ভালো দিচ্ছে। আমরা এমন কোনো কিছু করব না শ্রীলঙ্কার মতো যেগুলো আমাদের বাড়ি। বাট আমাদের কিন্তু আপনি যেটা বললেন একটা কথাই বলি, আমরা কিন্তু উই হ্যাভ বিন কোয়াইট কনজারভেটিভ। আমরা কিন্তু ওই রকম পাগলের মতো লোনও নিই নাই, বা একটা জঙ্গল এলাকাতে একটা বড় মূর্তিও বানায় নেই, বা একটা পোর্ট বানায় নেই। প্রত্যেকটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে আমাদের অর্থনীতির সামনের দিকে আরো এগিয়ে দিবে। সো আমরা যেই লোনই নিই, সে ভারতের থেকে হোক, বা যে রাশিয়ার থেকে নিই, বা আমেরিকার থেকে নিই, বা চায়না থেকে নিই, IMF এর কাছ থেকে যে লোন নিতে হবে নাকি এটাও আমরা রিঅ্যাসেস করে নিই। আমাদের দেখতে হবে যে এটা আমাদের, আমরা কি ডুই এটা কস্ট বেনিফিট অ্যানালিসিস। সো আমাদের জাস্ট বলি যে আমাদের এমন এক সময় ছিল যখন ওয়ার্ল্ড ব্যাংকের কেউ আসলো বা IMF এর কেউ আসলো বাংলাদেশে, ইট ওয়াজ হেডলাইন নিউজ, জি একদম রাষ্ট্রীয় সম্মাননায় তাদের কাছে, এবং সারা বছর শেষে $1 বিলিয়ন যদি আমরা পাই। এখন আমরা কোনো কেয়ার করি কেন? আমাদের প্রোফাইল চেঞ্জ হয়েছে, চাওয়ার আগে তারা রেডি হয়ে আছে, আগামী 5 ইয়ার্সে আমরা বাংলাদেশকে এত $1 বিলিয়ন দিতে তৈরি আছি, তুমি প্রজেক্ট বানাও। এই কনফিডেন্স, বিকজ কনফিডেন্স দ্যাট উই হ্যাভ, আমাদের প্রোফাইল তো চেঞ্জ হয়ে গেছে। আজকে এখানে শেষ করব। ধন্যবাদ জনাব পারভেজ আব্বাসী এবং জনাব কমর ইশফাক এলাহি চৌধুরী, দুজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করব। প্রধানমন্ত্রীর সফর এখনো শেষ হয়নি, সফরের পরে আরও আলোচনা হবে, এবং দুপক্ষই যে আলোচনা এখানে করা হয়েছে যে উইন উইন হতে হবে। আমাদের বড় প্রতিবেশী, আমাদের বন্ধু প্রতিম দেশ, আমাদের ঐতিহাসিকভাবে সুসম্পর্ক, সব কিছুকেই বিবেচনায় রেখে অর্থনৈতিক, নিরাপত্তা এবং রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক সকল প্রেক্ষিতে এই সম্পর্ক যাতে আগামী দিনে জোরদার হয় দুদেশের পারস্পরিক স্বার্থে এবং জনগণের কল্যাণে। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntbd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট চাইলে আপনারা জেনে নিতে পারেন।